বিপ্লবের স্পিরিটটা যতদিন বহাল থাকবে ততদিন, এবং এই আওয়ামী লীগ যত অ্যাগ্রেসিভ হবে, আওয়ামী লীগ যখন এই ঘুরে আসার চেষ্টা করবে, প্রোগ্রাম দেবে, বিপ্লবের চেতনাটা আরো সংহত হবে। তাকে ধরলো না কেন? যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিল, কে বাধা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে? বাধা তো কেউ দেয়নি। পালায়ে কিভাবে গেল সেটা তো একটা পূর্ণাঙ্গ তদন্ত হতে পারে, তদন্ত হওয়া উচিত। আমিও মনে করি যে আমিও মনে করি যে তাদের এই গ্রেপ্তার করা উচিত ছিল। প্রেসিডেন্টকে পোস্টিং করে টাকা বানিয়ে এনেছে। এইটা তো বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, অধিকাংশ মানুষের ক্যারেক্টার। এর মধ্যে দেখেন সালাউদ্দিন সাহেব, সে ইন্ডিয়াতে মাছ পাঠালো। কেন আপনি মাছ পাঠাবেন? যুদ্ধটা তো একসেন্সে ইন্ডিয়ার বিরুদ্ধে হয়েছে। ইন্ডিয়া আওয়ামী লীগকে এখানে প্লান্টেড করেছে। আমি মনে করি যে বুলডোজার কর্মসূচি হয়ে গেছে, সুন্দর নাম দিছে বুলডোজার কর্মসূচি। তো এই বুলডোজার কর্মসূচি ডেফিনেটলি আমার মনে হয় পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে, এবং এখানে সরকারের অনুমোদন রয়েছে। আমি ওই সময় 5ই ফেব্রুয়ারি আমি পিরোজপুরে অবস্থান করছিলাম। আপনি অবগত রয়েছেন যে আমার মা 4 তারিখ মৃত্যুবরণ করেছে। সো আমি পিরোজপুর থাকাতে যখন আমি টের পেলাম 32 নম্বর যখন ভাঙছিল বা এই আলোচনা আসছিল, তখন আমাকে যেহেতু সবাই চেনে, 4-5 জন আমাকে এসে বলল যে পিরোজপুর শহরের যে সন্ত্রাসীর যে আতুর ঘর, ওইখানে একটা ধানচুরের আসামি ছিল, আউয়াল আর একটা মালেক, 4 ভাই সন্ত্রাসের হোতা ছিল ওখানে। এবং এই 2 ভাইয়ের বাসা পাশাপাশি। আমাকে একজনে বললো যে এখানেও বুলডোজার কর্মসূচি হবে। ঠিকই রাত 11টার পরে টের পেলাম যে ওই বাড়িতে আবার আগুন লাগিয়েছে। এইভাবে ভোলাতে তোফায়েল আহমেদের বাড়িতে আরো অনেক জায়গা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোথাও কোনো স্টেপ নেয়নি এটাকে নিবারণ করার জন্য। দ্যাট মিনস এইটা কমপ্লিটলি সরকারের অনুমোদনে এইটা হয়েছে। তো এইটা সরকার মনে করেছে যে এটা বাধা দিলে হিতে বিপরীত হবে হয়তোবা, যার জন্য তারা এই উত্তেজিত ছাত্র জনতা কে আটকায় নাই, এবং এইটা ডাইরেক্ট প্রভোকেশন আসছে শেখ হাসিনার কাছ থেকে। এবং দুর্ভাগ্য হলেও সত্য যে আজকে ইন্ডিয়া এই সমস্ত চোর, লুটেরা এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের এই বিপ্লবী সরকারকে উইক করে তাদেরকে ব্যর্থ করতে চায়। তো সেই জন্য তারা এই শেখ হাসিনাকে দিয়ে যেভাবে খুশি সেইভাবে বলাচ্ছে, প্রভোগ করছে, যাতে কিছুটা সিম্পথি ড্রর সেই চেষ্টাও থাকতে পারে। কিন্তু মানুষ এখনো ক্ষেপে আছে। অনেকে বলার চেষ্টা করেছে যে এটা ইতিহাসের অংশ। অফকোর্স ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাসের অংশ ততক্ষণ থাকে যতক্ষণ যারা ইতিহাস সৃষ্টি করে, যতক্ষণ তারা ন্যায্যতার সাথে থাকে, যতক্ষণ তারা জন আকাঙ্ক্ষার সাথে থাকে, যতক্ষণ তারা মানুষের সেন্টিমেন্ট ধারণ করতে পারে। পৃথিবীতে অনেক নায়ক স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা সেই দেশের ফাঁসির কাস্টে ঝুলেছে। রবার্ট মুগাবে যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন করেছিল, সেই রবার্ট মুগাবে তার ক্রোনি ক্যাপিটালিজম এবং তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মৃত্যুর আগে সেখানে পতন হয়েছিল তার। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। তো সেই জন্য যে বিপ্লবের স্পিরিট, অর্থাৎ বিপ্লবের স্পিরিটটা যতদিন বহাল থাকবে ততদিন, এবং এই আওয়ামী লীগ যত অ্যাগ্রেসিভ হবে, আওয়ামী লীগ যখন এই ঘুরে আসার চেষ্টা করবে, প্রোগ্রাম দেবে, বিপ্লবের চেতনাটা আরো সংহত হবে, আরো স্ট্রং হবে। আবার এই যে ডিভিশন গুলো হচ্ছে সেই ডিভিশন গুলো কমে যাবে। সেইটার উদাহরণ আমরা দেখলাম 5 তারিখ, যে শেখ হাসিনা যত হুঙ্কার দিবে বিপ্লবী চেতনা তত জলাঞ্জিত হবে, তত তত আরো স্পিরিটেড হবে, এবং সেইটা আরো 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 ওয়েব সৃষ্টি হবে। বাট এটা ডেফিনেটলি একটা প্ল্যানের অংশ হিসেবে ছিল, যার জন্য এই অনেকের বাড়ি আক্রান্ত হয়েছে এবং জ্বালিয়ে দিয়েছে, এবং এতে জনগণ অখুশি হয়েছে বলে অন্তত আমার মনে হয় না। কিছু বুড়া লোক, ওল্ড হ্যাগার্ড কিছু, তারা এই ইতিহাস ঐতিহ্যের কথা বলছে। তো সেটা তারা বলবি, ভিন্ন মত অবশ্যই থাকবে, ভিন্ন মতকে অবশ্যই ওয়েলকাম করতে হবে।
সেইখানে যে আজকে ইন্ডিয়া আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা আভ্যন্তরীণ ইস্যুতে ইন্টারভেন করছে, কিন্তু কখনই 14, 18, 24-এর নির্বাচন নিয়ে একটি কথা বলে নাই। তারা দে আর ভেরি কুইক, কম্পিটিশন হয়েছে এক ক্ষেত্রে চায়নার সাথে এবং ইন্ডিয়ার সাথে, কে আগে রিকগনিশন দিবে, কারণ ওইটা ছিল তাদের পুতুল সরকার। অতএব ইন্ডিয়া সব জায়গায় ইন্টারভেন চেষ্টা করবে, এবং ইন্ডিয়ার বর্তমান প্রজেক্টটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে উইক রেখে দ্রুত একটা নির্বাচন দিবে যথাযথ সংস্কার ব্যতীত। এখানে বিএনপিকে দিয়ে ভুল করায়া আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, কারণ আওয়ামী লীগের কোনোদিন পতন হবে এটা কোনোদিন ভাবে নাই। সেই প্রজেক্ট এখন আছে। আই হোপ বিএনপি নীতি নির্ধারকরা এটা রিয়ালাইজ করবে। যেটা বেনজির বললো যে দ্রুত একটা নির্বাচন হবে এবং 90% পুলিশ আছে। এক্স্যাক্টলি এটা তো আমি আপনার এই প্রোগ্রামে বোধহয় 3 মাস আগে বলছি, মানে 5 তারিখের অগাস্ট সেপ্টেম্বর ভিতরে বলছি যে রয়ের প্ল্যান এখন এটা আমাদের অ্যাসেসমেন্ট, বোঝাই যায় এটা। তো সেই জন্য তো এখন আবার ওই প্রসঙ্গটা একটু আসি, মোস্তাফিজ শুনে নেবে পরে, তার অ্যাসেসমেন্টের সাথে আমি আবার দ্বিমত পোষণ করি। আমি জেনারেল ওয়াকারকে এখানে দেখি যে ফ্রাউনের নিয়ন্ত্রণে, ফ্রাউনের বাড়িতে যে মুসা আল্লাহ সাল্লাম সৃষ্টি হয়েছিল, আমি জেনারেল ওয়াকারকে তার আবির্ভাবকে আমি ওইভাবে দেখি। তার জায়গায় থেকে সে যেভাবে হ্যান্ডেল করছে, এর চেয়ে ভালোভাবে হ্যান্ডেল করার অন্য কোনো বেটার অপশন আছে বলে আমার মনে হয় না। অন্য একটা অপশন আছে, সেটা হলো সে ক্ষমতা নেওয়া, যেটা আমি যতটুকু বুঝি তিনি কোনোভাবে ক্ষমতা নেবেন না, নিলে ওই 5 তারিখের পরেই নিতে পারতেন। তিনি চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, তারা এই দেশকে চালাবে। তো যদি কেউ ক্যান্টনমেন্টে যে পালায়, তাকে কি সেনাবাহিনীর লোক গুলি করে মারবে? তো সেই সময় সরকার তাকে ধরলো না কেন? যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিল, কে বাধা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে? বাধা তো কেউ দেয়নি। পালায়ে কিভাবে গেল সেটা তো একটা পূর্ণাঙ্গ তদন্ত হতে পারে, তদন্ত হওয়া উচিত। আমিও মনে করি যে তাদের এই গ্রেপ্তার করা উচিত ছিল এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত ছিল। আজকে অল্প কয়টা টপ মানি লন্ডার এবং যারা দুর্নীতিবাজ, এই যে আনিসুল হক, সালমান ইব্রাহিম, এইরকম কয়েকজন ধরা পড়ছে, কিন্তু এর 99% তো পালিয়ে যেতে সমর্থ হলো। এইটা তো একটা তদন্ত আইন মন্ত্রণালয় করতে পারতো। আপনি দেখেন যে কিছু সাকসেস তো করবে, যে কোনো সরকার থাকলে কিছু ধরনের সাকসেস হয়, তাদের এই সংস্কার প্রস্তাব অথবা এইগুলো ইমপ্লিমেন্ট কিভাবে হবে, পরবর্তী সরকার যদি ইমপ্লিমেন্ট করে সেটা জানবে কোথায়? মুনিয়া হত্যার বিচারটা, এই যে একটা ব্যবসায়ী অ্যাডভাইজার বানাইছে, 6 দিন সয়াবিন তল আটকায় রাখলো, 8 টাকা বাড়ালো, তখন এই সয়াবিন তল আবার বের হলো। ওকে তো তখনই ডিসমিস করা হচ্ছিল। আমি তো বারংবার বলছি যে এই অ্যাডভাইজার যে কমিটি আছে, এর অর্ধেক অথর্ব, কোনো অভিজ্ঞতা নাই, রাষ্ট্র চালাবার কোনো ধরনের কোনো ধারণা তাদের নাই। তারা আসছে একটা নাম লেখাইতে, তারা অ্যাডভাইজার হবে এবং সরকারি গাড়ি তারা এনজয় করবে। আপনি দেখেন না, ইতিমধ্যে পেপারে বের হয়েছে, কেউ 3টা 4টা পর্যন্ত গাড়ি ব্যবহার করছে। পেপারে যখন এটা বের হইলো, আজকে তো প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল তাদেরকে ডিসমিস করা। এই ভোগবাদী ক্যারেক্টার যারা, তারা কেন ওখানে থাকবে? তারা আসছে নাম লাগাইতে এবং 2 দিনের জন্য এনজয় করার জন্য। আপনার মনে নাই ওই যে অন 11-এর সময় প্রবাবলি একজন বিচারপতিকে অ্যাডভাইজার বানাইছিল, তার ছেলে এবং জামাই মিলে একসাথে সমস্ত রাস্তায় সাব রেজিস্ট্রেটদেরকে পোস্টিং করলো এবং সেইখানে কোটি কোটি টাকা হাতিয়ে এনেছে। সেটা নিয়ে মামলা পর্যন্ত হয়েছিল। সেই বিচারপতি মারা গেছে। তো নির্লজ্জ তো একটা বিচারপতি তার সেই ছেলে জামাইকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তারা বৈশা এক রাতের ভিতরে সমস্ত সাব রেজিস্ট্রেটদেরকে পোস্টিং করে টাকা বানাই এনেছে। এইটা তো বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, অধিকাংশ মানুষের ক্যারেক্টার। এর মধ্যে দেখেন সালাউদ্দিন সাহেব, সে ইন্ডিয়াতে মাছ পাঠালো। কেন আপনি মাছ পাঠাবেন? যুদ্ধটা তো একসেন্সে ইন্ডিয়ার বিরুদ্ধে হয়েছে। ইন্ডিয়া আওয়ামী লীগকে এখানে প্লান্টেড করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, ইন্ডিয়াকে আওয়ামী লীগকে রেখে বাংলাদেশকে লুটপাট করছে। তো তাকে সেইখানে সে তার মাছ পাঠাই দিল। এই অথর্বগুলোকে সরিয়ে স্পিরিটেড, সাহসী যারা এই চেতনা ধারণ করে, বিপ্লবী চেতনা, তাদেরকে ইনক্লুড করা ছিল। এখন ওনার যে বয়স, ওনার ভিতরে একটা দাদা সুলভ একটা
মেন্টালিটি সৃষ্টি হয়েছে, সবাইকে একটু ভালো বলা, সবাইকে একটু রয়েছে করা। কিন্তু সন্ত্রাসীদের সাথে দুষ্ট লোককে আপনি রয়েস হয়ে ভালো কাজ করবেন, এটার উদাহরণ তো কোথাও নাই। ফ্রান্স রেভলিউশনের পরে ফ্রান্সকে কে পুনর্গঠন করছে? চার্লস দ্য গল, ওয়ার হিরো। যুগোস্লাভিয়া কে পুনর্গঠন করেছিল? মার্শাল টিটু। এদের তো একজনেরও কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য দে আর ফেইলিং। এখন ওই কথাটা আবার একটু বলি, যে এই যে মানুষের যে একটা আশা সৃষ্টি হয়েছে যে সেনাবাহিনী খুব মানে এমন কিছু করবে, সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত সন্ত্রাসী দোষর, সন্ত্রাসী এবং স্বৈরাচারী তাদেরকে ধরে ব্যবস্থা নিবে। ইট ডিপেন্ডস অন দ্য পার্সন। মনে করেন এই মডেলটা কোথায় ছিল? দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় জেনারেল পার্ক শো বাংলাদেশের এই ধরনের দুর্বৃত্তেই তো রাজনীতি সেইখানে ছিল। জেনারেল পার্ক শো হি মার্শাল ল জারি করে 20 বছর কন্টিনিউ করেছে। তারপরে তার সাকসেসিভ জেনারেল আরো 7 বছর কন্টিনিউ করেছে। এরপর তারা গণতন্ত্রে গেছে। বাংলাদেশের মানুষ এখন জাম করতেছে কালকে নির্বাচন দাও, কালকে নির্বাচন দাও। তারা তো দেশ গঠন করার একটা বড় অংশ যে যার জায়গা থেকে কথা বলছে, মানে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তো এই বাংলাদেশের মানুষ তো একটা বড় অংশ তারা মনে করছে যে নির্বাচনই একমাত্র সমাধান। না, সেইখানে তো নির্বাচন না হলে তো ওই মডেলটা ধারণ করা উচিত ছিল। যে এখন সেই মডেলে যাবে কি যাবে না সেটা তো জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত। উনি পিস লাভিং পার্সন, উনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ইউনুস সাহেবের উপরে দায়িত্ব দিয়েছে, তাদেরকে সহযোগিতা করতেছে। সো এই যারা আকাশচুম্বী আশা তার প্রতি করে, তারা অনেক বাস্তবতা জানে না, অনেক কিছু জানে না। যে বাংলাদেশের অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মানুষ এমন ভাবে ওই যে জোয়ার ভাটা হয় না দক্ষিণ অঞ্চলে আমাদের এলাকায়, মানে সকাল বিকাল মত চেঞ্জ করে। জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ বা কিভাবে দেশ পুনর্গঠন করতে হবে এই ধারণা তো অনেকের ভিতরে নাই। বিএনপি তার জায়গা থেকে দ্রুত নির্বাচন চাবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিএনপিকে মানুষ কিভাবে দেখবে সেটা আগামী নির্বাচন যদি সঠিক হয় সেইখানে দেখা যাবে যে এই যত বদনাম এখন হচ্ছে সব বিএনপির ঘাড়ে চাপছে। সেইটা তাদের তো সুযোগ আসছিল খারাপ লোকগুলো সরাইয়া ভালো লোককে সামনে আনা, সেটা তো হচ্ছে না। সেই দিকে যাবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। সেই জন্য আমি বলি এই দায় দায়িত্ব, এই বিপ্লব অনিবার্যভাবে, আমি সরি টু সে ইনএভিটেবলি বোধ হয় এটা ব্যর্থ হবে। ব্যর্থ হবে এই কারণে, কারণ তারা আজকে বলছে ডিসেম্বরে একটা নির্বাচন দেবে। নির্বাচন দিলে তো তারা ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় মোস্ট লাইকলি বিএনপি আসবে। বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুশাসন এই বিষয়টা অনেক পরে কথা। একটা ব্যবসায়ী খুনি লুটেরা তারা জানি কিভাবে সবাই ম্যানেজ করে ফেলায়, এই একটা আক্তারের মতো একটা সন্ত্রাসীকে ম্যানেজ করতে পারে না। তো আপনার এই ব্যবসায়ীরা তারা যে এই ম্যানেজ করে ফেলছে, মানে আপনি দেখেন তো রাজনীতিতে কয়জন আছে যাদেরকে টাকা নেয় না, টাকা দিলে 100 লোক খুঁজে পাবেন কিনা দেখেন তো, 50 জন পাবেন কিনা। তো এইটা তো মিলন ভাই তো সেই কথা বলছে যে আজকে ব্যাপারে উঠেছে, মানে ছাত্রদের ব্যাপারেও তো উঠেছে, কিন্তু ছাত্ররা তো দল গঠন করছে নাহিদের হ্যাঁ, নেতৃত্বে। না সেটা করুক, সেইটা আমি বলছি যে এই যে জাতি গঠনের একটা সুযোগ আসছিল, যে বাংলাদেশটাকে এই জায়গায় গেছে যে প্রতিবার একটা সরকার আসবে, তারা স্বৈরতান্ত্রিকতায় রূপান্তর হবে, জনগণ আন্দোলন করে জীবন দিয়ে তাদেরকে সরাবে, আবার ওই একই সাইকেল। সেইখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য যে সময় দরকার, যে একাত্মতা দরকার, সেটা তো আসলে বাংলাদেশে সৃষ্টি হচ্ছে না কোনোভাবে। কারণ এখানে মানে 18 কোটি মানুষের 36 কোটি সমস্যা। এমন কোন মানুষ পাবেন না যাদের সমস্যা নাই। দেশের শাসন ব্যবস্থা মানুষকে সমস্যায় জর্জরিত করে, রাজনীতিবিদরা একটা বড় অংশ লুটপাট করে এবং টাকা বিদেশে পাচার করে। এই লুটপাটকারীদের এবং এই গণহত্যাকারীদের বিচার করা, দ্রুত বিচার করাই ছিল একটা টপ প্রায়োরিটি। সেইটা কিভাবে করতে পারতো? প্রোক্লেমেশনের মাধ্যমে। সেটা করে নাই বলেই তারা একসময় তাদের নিজেদের চামড়া বাঁচাবার জন্য ভয় পেয়ে, এর অনেকেই ইতিমধ্যে ভয়ার্ত হয়েছে, ভয় পেয়েছে, এবং তারা এখন ছেড়ে দেওয়া কেঁদে বেছে এরকম একটা অবস্থায় আছে। তারা একটা নির্বাচন দিয়ে কোনোভাবে পগার পার হবে, এইটা আমার ধারণা। সেইখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই দেশের জনগণ খুশি হবে। আমাকে 4 জন প্রশ্ন করতে, 4 জনই আসছে, 4 জনই আমার খুব প্রশ্ন করছে। টিকিটের ব্যাপারে আমি বলেছি
কাউকে একটু আমার কাছে পাঠান, ডেফিনেটলি আমরা একটা পিআইএল করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব, যে যদি সৌদি আরব থেকে একমুখী 30,000 টাকা হয়, বাংলাদেশ থেকে একমুখী 1 লাখ টাকা বেশি হবে কেন? এই দেখেন, এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতে পারে না, কিভাবে পারবে? আরে ভাই, আপনি একটা মন্ত্রণালয় চালাইতে পারেন না। আসিফ নজরুল সাহেব, আপনি করছেন শিক্ষকতা, 3টে ক্লাস নিয়ে যে ঘুমাইছেন, আর মাঝে মধ্যে একটু প্রেম টেম করছেন। একটা তো ওই আমরা তো কথোপকথন দেখছি। তো আপনি একটা রিল্যাক্স এনভায়রনমেন্ট, একটা রিল্যাক্স আপনি পছন্দ করেন। সেইখানে এই ধরনের সরকারকে 24 ঘন্টা না, 36 ঘন্টা দিনে কাজ করার কথা। শনিবার কাজ করে বলে আমি শনিবারও কাজ করছি। হ্যাঁ, জানেই না কিভাবে, এরা কেউ ক্রাইসিস হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা নাই। যার জন্য এই সরকার যে ব্যর্থ হবে এটা তো অলমোস্ট শিওর। এখন প্রফেসর ইউনূস এখানে যে ব্যর্থ হওয়া যাবে না সেটা কিভাবে করবে সেটাই আমরা দেখবো। আমরা তো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। অন্য প্রশ্নকর্তা বললেন যে সংস্কার না নির্বাচন। আমি মনে করি গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হওয়ার পরে আপনার নির্বাচন হওয়া উচিত। হ্যাঁ, অন্য প্রশ্নকর্তা আজহার সাহেব যেটা বলেছেন, ইয়েস আই এগ্রি। সূরা মায়াজে যেটা বলেছে সেইটা তো করা উচিত। দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ, আপনার হাতের পরিবর্তে হাত এবং জানের পরিবর্তে দান, সেটা তো হয় নাই। আপনি তো এই যে বলতেছে যে এই বছর যারা ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল করছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আমরা এখনো বলি তাজুল ইজ মাই গুড ফ্রেন্ড, প্রসিকিউটর সবাই জানে, আমি 3টে মামলা এখানে পরিচালনা করছি, একটা মামলাও শেষ করতে পারবেন আপনি লিখে রাখেন। ডিসেম্বরের ভিতরে তারা বলছে এই বছর তারা জাজমেন্ট দেবে, তো একটাও পারবে না। কারণ এই প্রক্রিয়া সম্ভব না। প্রোক্লেমেশনের মাধ্যমে আরো দ্রুত ট্রায়াল করার একটা ব্যবস্থা সামনে আনা উচিত ছিল। সেটাকে ক্যাঙ্গারু কোর্ট বলুক, যা খুশি বলুক, বাইডেনের ছেলের যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, ট্রাম্পের যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, তাহলে এই 1 মাসের ভিতরে বাইনাও অন্তত 200 টপ করাপ্ট এবং 200 গণহত্যাকারীর বিচারের রায় হওয়া উচিত ছিল, এবং সেইটা সম্ভব ছিল শুধু প্রোক্লেমেশন করে। এই তথাকথিত বিচারের ব্যবস্থা দিয়ে সেটা হওয়া কোনোভাবে সম্ভব নয়। সেই জন্য আমি বলছি তারা একটা কেয়ারটেকার টাইপ একটা গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছে, এবং এই গভর্নমেন্টের সংস্কার প্রস্তাব সহ কোনো ভালো কাজ এর সিংহভাগই নির্বাচিত সরকার বহাল রাখবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আজ পর্যন্ত সংস্কার করতে পারেনি এবং কখনই পারবে না। তারা যদি সত্যিকারের সংস্কার করতে পারত, তাহলে বাংলাদেশে প্রতি 5 বছর, 7 বছর, 10 বছর পর পর একটা রেভলিউশন সিনারিও সৃষ্টি হতো না। তো সেই জন্য আমি বলছি অনিবার্যভাবে এই বিপ্লব ব্যর্থ হতে চলেছে। ধন্যবাদ।